আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটির অধ্যায় 2। আজকে আমাদের দ্বিতীয় দিন। তো একটা কথা বলে রাখি, তোমরা এখনো যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো নাই, অবশ্যই পেজটি ফলো করে রাখবা। এবং যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। কারণ হচ্ছে আমরা যে উদ্যোগটা নিয়েছি তোমাদের বেসিক ইলেকট্রিসিটির 1 থেকে 14 অধ্যায় পর্যন্ত আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো তোমরা যদি ফেসবুক পেজটা ফলো না করো তাহলে তো সম্ভব না, ভিডিও কিভাবে তুমি পাবা। আর যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে তো ভিডিও তোমার কাছে যাবেই না। এই জন্য অবশ্যই ভিডিও সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে যাই আজকে। তো দেখো ভাইয়া, আজকে আমরা কি পড়বো? বেসিক ইলেকট্রিসিটির অধ্যায় 2। তো অধ্যায় 2 এর নাম আগে দেখি আমরা। অধ্যায় 2 এর নাম হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। টোটাল 3টা বিষয় নিয়ে অধ্যায় 2, 3টা কনসেপ্ট আর কি। 1 নম্বর কনসেপ্ট হচ্ছে পরিবাহী, 2 নম্বর কনসেপ্ট অর্ধপরিবাহী, 3 নম্বর কি বলতো? অপরিবাহী। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কি পরিবাহী। তো এই পরিবাহী, অপরিবাহী আর অর্ধপরিবাহী সংজ্ঞা মূলত 3 ভাবে দেওয়া যায়। প্রধানত কয়ভাবে বলতো? 3 ভাবে। 3 ভাবের মধ্যে যারা বেসিক ইলেকট্রনিক্স বই আছে যাদের, বেসিক ইলেকট্রনিক্সে তুমি 3 ভাবে দেখতে পাবা। সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড অনুযায়ী এটা 3য় নম্বর সংজ্ঞা। আর বাকি বেসিক ইলেকট্রিসিটিতে আমরা 2 ভাবে সংজ্ঞা শিখবো। কয়ভাবে বলতো? 2 ভাবে। তো দেখি আমরা 2 ভাবে কিভাবে সংজ্ঞা দিতে পারি। প্রথমে আমরা সাধারণ সংজ্ঞা দেখি যে পরিবাহী সাধারণ সংজ্ঞা কি। পরিবাহী সাধারণ সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি, যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয়। কি বলছি আমি? যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয় তাদের কি বলে বলতো? পরিবাহী। অর্থাৎ একটা ধরো তোমার পদার্থ থাকবে, এই পদার্থের মধ্যে দিয়ে স্বাভাবিক অবস্থায় সহজেই বিদ্যুৎ প্রবাহিত হবে। এটাকে আমরা কি বলবো? পরিবাহী, একদম সহজ ভাষায়। দ্বিতীয় তাহলে আসো অপরিবাহী। অপরিবাহী, তাহলে অপরিবাহী কাকে বলবো ভাইয়া? জাস্ট পরিবাহীর উল্টাটা হবে, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। কি বলছি আমি বলতো? যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না তাদের কি বলবো আমরা? অপরিবাহী বলবো। পরিবাহী হিসেবে তুমি উদাহরণ দিতে পারো, সাপোজ ধরো যে তামা বা অ্যালুমিনিয়ামের তার, অ্যালুমিনিয়াম বা কপার ইত্যাদির তার। আর অপরিবাহী পদার্থ হিসেবে অনেক উদাহরণ আছে, যেমন সাপোজ ধরো রাবার, তারপর হচ্ছে তোমার কাঠ, শুকনা কাঠ আর কি। তো এরকম আরো অসংখ্য উদাহরণ আছে অপরিবাহী হিসেবে। যেহেতু রাবার বা শুকনা কাঠ এগুলোর মধ্যে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, তাহলে এগুলো কি বলতে পারি? অপরিবাহী। এবার আসো ভাইয়া অর্ধ পরিবাহী। এবার কি দেখবো আমরা? অর্ধ পরিবাহী। তাহলে অর্ধ পরিবাহী কাকে বলে? অর্ধ পরিবাহী সংজ্ঞাটা একটু জটিল, তুমি যদি সহজ ভাষায় বলতে যাও 2 ভাবে বলতে পারো। প্রধানত অর্ধ পরিবাহী সংজ্ঞাটা সহজ ভাষায়। সেটা 1 নম্বর এইভাবে বলতে পারো, যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহী এর মাঝামাঝি। কি বলছি আমি? যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহীর কি হবে? মাঝামাঝি হবে, তাদেরকে আমরা কি বলবো বলতো? অর্ধপরিবাহী। আরেকটা এভাবে বলতে পারো, যে সকল পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত হয় না, তাপ, চাপ ইত্যাদি প্রয়োগের ফলে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাদেরকে কি বলে বলতো? অর্ধপরিবাহী। এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম কি পড়লাম মূলত? যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী, এই 3টা যে সাধারণ সংজ্ঞা, এই সাধারণ সংজ্ঞাগুলো আমরা পড়লাম। আমি আরেকবার রিপিট করতেছি, পরিবাহী কাকে বলে বলতো? যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে বলা হয় পরিবাহী, যেমন অ্যালুমিনিয়াম বা কপারের তার। তারপর কি দেখবো আমরা? অপরিবাহী। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না তাদেরকে কি বলে? অপরিবাহী, যেমন হচ্ছে রাবার বা কাঠ। আর অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী সংজ্ঞাটা কি বলবো আমরা? যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহী এর মাঝামাঝি, তাদেরকে কি বলবো আমরা বলতো? অর্ধপরিবাহী। এর বাস্তব যেটা উদাহরণ বেশির ক্ষেত্রে ব্যবহৃত হয় সিলিকন বা জার্মেনিয়াম ইত্যাদি আর কি। তাহলে দেখো ভাইয়া, এ পর্যন্ত আমরা দেখলাম। এখন বলতে পারো ভাই আপনি তো লিখলেন না সংজ্ঞাগুলা। যদি আমি সংজ্ঞা লিখে লিখে পড়াইতে যাই আর একটু লং টাইম প্রসেস, অনেক সময়ের দরকার আছে। তো সামনে তো তোমাদের পরীক্ষা নিকটে চলে আসছে, আর 20-25 দিন বাকি আছে মাত্র। এই জন্য আমি সংজ্ঞাগুলো লিখতেছি না। বাকি সংজ্ঞাগুলো আমার সুন্দর করে শিটে লেখা আছে। শিট যদি তুমি কালেক্ট করতে পারো তাহলে তোমার জন্য অনেক বেটার হবে। তাহলে এখন দেখো ভাইয়া, আমাদের এই টপিকটা মূলত মানে সহজ যে সংজ্ঞাটা আমাদের, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী সহজ সংজ্ঞা আমাদের শেষ। এখন দেখো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সংজ্ঞা। কি হবে সংজ্ঞা বলতো? ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সংজ্ঞা। তো ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সংজ্ঞাটাকে বুঝো, পরে আমি বিস্তারিত বুঝাইতেছি। পরিবাহীর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সংজ্ঞা এইভাবে বলা যায়, যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে 4টির কম ইলেকট্রন থাকে। কয়টির কম? 4টির কম ইলেকট্রন থাকে, তাদেরকে কি বলবো আমরা? পরিবাহী। 4টির কম ইলেকট্রন থাকলে তাদেরকে কি বলবো আমরা? পরিবাহী বলবো। আর অপরিবাহী সংজ্ঞাটা কি বলবো? জাস্ট উল্টাটা, যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে
চারটির বেশি ইলেকট্রন থাকে, কয়টির বেশি? চারটির বেশি ইলেকট্রন থাকবে, তাদেরকে কি বলবো আমরা বলতো? অপরিবাহী, চারটির বেশি ইলেকট্রন থাকলে। এবার আসো ভাইয়া অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হবে? যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে এক্সাক্ট চারটি ইলেকট্রন থাকে, কয়টি বলতো? চারটি ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা কি বলবো বলতো? অর্ধপরিবাহী। তাহলে এইগুলো আমাদের পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সংজ্ঞা। আরেকবার রিপিট করি, তারপর আমি বিস্তারিত বোঝাতেছি। সেটা হচ্ছে, যদি পরিবাহী বলে যে পরিবাহীর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সংজ্ঞা দাও, তাহলে তুমি লিখবা যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে চারটির কম ইলেকট্রন থাকে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় পরিবাহী। অপরিবাহীর ক্ষেত্রে কি বলবা? যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে চারটির বেশি ইলেকট্রন থাকে তাদেরকে কি বলে বলতো? অপরিবাহী। আর একটা কি থাকলো বাকি? অর্ধপরিবাহী। যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে এক্সাক্ট চারটি ইলেকট্রন থাকে, কয়টি ইলেকট্রন? চারটি ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা কি বলবো বলতো? অর্ধপরিবাহী। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে চারটি কম বেশি বা চারটি এগুলো কেন হইতেছে এরকম? এখন দেখো ভাই, এটার উত্তর এইভাবে। আমরা অধ্যায় 1-এ পড়ছিলাম, যদি তুমি ভিডিওটি দেখে থাকো, ওখানে আমি বিদ্যুতের সংজ্ঞা এইভাবে বলছিলাম যে ইলেকট্রনের প্রবাহকে কি বলা হয়? বিদ্যুৎ। এক কথায় কি? ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ। এই যে ইলেকট্রন যে প্রবাহ, ইলেকট্রন যে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে, যে ইলেকট্রনটা প্রবাহিত হয়, এই ইলেকট্রনটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। কি ইলেকট্রন বলে? মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। যে এই ফ্রি ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে যে প্রবাহটা, এই প্রবাহটাকে কি বলা হয়? বিদ্যুৎ বলা হয়। তাহলে এখন দেখো, যদি ফ্রি ইলেকট্রন না থাকে তাহলে কি বিদ্যুৎ থাকবে? অবশ্যই থাকবে না। এখন তাহলে চিন্তা করো যে পরিবাহীর কেন সর্বশেষ কক্ষপথে চারটির কম ইলেকট্রন থাকে? যদি তোমার জিজ্ঞাসা করে চারটির কম ইলেকট্রন কেন থাকলে এটাকে পরিবাহী কেন বলবো আমরা, উত্তর হচ্ছে এরকম। সাপোজ ধরো যে একটা মৌল থাকবে তোমার, এইটা ধরো মৌলের সর্বশেষ কক্ষপথ। এখানে আমরা প্রথম পরিবাহীর ক্ষেত্রে দেখি, পরিবাহীর ক্ষেত্রে আমরা কি বলছি? চারটির কম ইলেকট্রন থাকবে। তো দেখো সর্বশেষ কক্ষপথে আমরা দিলাম চারটির কম, দুইটি বা তিনটি দিলাম আর কি। এখন দেখো প্রত্যেকটা মৌলই কি চায়? তার শেষ কক্ষপথটা স্থিতিশীল রাখবে, হয় ইলেকট্রন ত্যাগ করবে, গ্রহণ করবে, ভাগাভাগি করে কি করবে? স্থিতিশীলতা অর্জন করতে চায়। তো এই মৌলটার এখানে ধরো আছে দুইটা মৌল, প্রথম কক্ষপথ, এখানে আছে দুইটা ইলেকট্রন, আর এখানে আছে কয়টা ইলেকট্রন? তিনটা, মানে চারটির কম ইলেকট্রন। এখন দেখো তো ভাইয়া যে মৌলের যে স্থিতিশীলতা অর্জনের নিয়ম কয়টা আছে বলতো? দুইটা, একটা হলো 2-এর নিয়ম, একটা কি? অষ্টকের নিয়ম। এই মৌলটা তার সর্বশেষ কক্ষপথটা স্থিতিশীল থাকবে। এখন স্থিতিশীল থাকতে গেলে এর কি এই তিনটা ইলেকট্রন ত্যাগ করা সহজ, নাকি আরো নতুন করে 5টা ইলেকট্রন গ্রহণ করা সহজ বলতো? অবশ্যই 3টা ইলেকট্রন ত্যাগ করা সহজ, কারণ 5টা ইলেকট্রনের সংখ্যাটা একটু বেশি, যেটা গ্রহণ করা অনেক কঠিন। এর চেয়ে এই 3টা ইলেকট্রন ত্যাগ করে এই 2-এর নিয়ম অনুযায়ী দ্বিতীয় কক্ষপথটা, প্রথম কক্ষপথটা স্থিতিশীল হওয়া সম্ভব। এই জন্য এই মৌলটা কি করবে? এই 3টা ইলেকট্রন ত্যাগ করবে। এখানে ইলেকট্রন কি করলো? 3টা ইলেকট্রন ত্যাগ করলো। এই যে ইলেকট্রনগুলো ত্যাগ করলো, এই যে ত্যাগকৃত ইলেকট্রনকেই বলা হয় ফ্রি ইলেকট্রন। কি বলে বলতো? ফ্রি ইলেকট্রন। আর আমরা কি জানি বিদ্যুৎ কেন প্রবাহিত হবে? ফ্রি ইলেকট্রনের ফলে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে যায়, ফ্রি ইলেকট্রনের ফলে। যেহেতু পরিবাহীর ক্ষেত্রে কি হবে? চারটি কম ইলেকট্রন থাকবে, এগুলো স্থিতিশীলতা অর্জনের জন্য এই ইলেকট্রনগুলো ত্যাগ করবে, আর ইলেকট্রনগুলো ত্যাগের ফলে এই ইলেকট্রনগুলো কি বলা হয়? ফ্রি ইলেকট্রন বলা হয়। এই ফ্রি ইলেকট্রন থাকে কার মধ্যে? পরিবাহীর মধ্যে। ফ্রি ইলেকট্রনের ফলে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। আর এই জন্যই আমরা বলি যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয়, এগুলো কি বলতো? পরিবাহী। তাহলে পরিবাহী, এই যে ফ্রি ইলেকট্রনের ফলে বিদ্যুৎ প্রবাহিত হয়, এই জন্য আমরা একে পরিবাহী বলি। তাহলে এখন কথা হচ্ছে, মেইন যেটা আমি তোমাকে বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে ভাইয়া, যে চারটির কম ইলেকট্রন থাকলে এটাকে কেন আমরা পরিবাহী বলবো বলতো? চারটির কম থাকলে ইলেকট্রন ত্যাগ ঘটে, ত্যাগকৃত ইলেকট্রন গুলোকে ফ্রি ইলেকট্রন বলা হয়। ফ্রি ইলেকট্রনের প্রবাহী হচ্ছে কি? বিদ্যুৎ। এই জন্য আমরা চারটির কম থাকলে একে কি বলবো? পরিবাহী। এবার আসো ভাইয়া তাহলে অপরিবাহী। অপরিবাহীর ক্ষেত্রে আমরা কি দেখছি? যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে চারটির বেশি ইলেকট্রন, কয়টির বেশি? চারটির বেশি ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা কি বলছি বলতো? অপরিবাহী। এখন দেখো ভাইয়া, তো ধরো যে এটা তোমার প্রথম কক্ষপথে 2টি আছে, দ্বিতীয় কক্ষপথে ধরো যে কয়টি বলবো আমরা? চারটির বেশি। 1 2 3 4, সাপোজ ধরো যে 6টি আছে, কয়টি বলতো? 6টি। এখন ভাইয়া বুঝো, এই যে দ্বিতীয় কক্ষপথটা আছে, এই কক্ষপথটা যদি স্থিতিশীলতা অর্জন করতে চায়, তাহলে কি এর এই 6টি ইলেকট্রন ত্যাগ করা সহজ, নাকি নতুন করে 2টি গ্রহণ করা সহজ? বলতো এই 6টা কি তার ত্যাগ করা সহজ, নাকি আরো নতুন করে 2টি গ্রহণ করা সহজ? অবশ্যই নতুন করে 2টি ইলেকট্রন গ্রহণ করা সহজ। তখন এই মৌলটা কি করবে? নতুন করে আরো 2টি ইলেকট্রন গ্রহণ করবে। এই যে 2টি ইলেকট্রন গ্রহণ করে কি করলো? এটা স্থিতিশীলতা অর্জন করলো। এখন বলতো ভাইয়া, এই যে নতুন করে 2টা ইলেকট্রন গ্রহণ করলো, এর কি কোনো ফ্রি ইলেকট্রন থাকলো? অবশ্যই না। কেন? এ তো ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ফ্রি ইলেকট্রন থাকলো কই? যেহেতু এর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই, তার মানে কি এর মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। কেন? ফ্রি ইলেকট্রনের প্রবাহিত যেহেতু বিদ্যুৎ, এর মধ্যে ফ্রি ইলেকট্রন নাই, তাহলে কি বিদ্যুৎ যাবে? যাবে না।
তাহলে যেহেতু এর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই, এই কারণে এর মধ্যে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। আর তাহলে আমরা কি বললাম, অপরিবাহীর ক্ষেত্রে এটা দেখলাম। তাহলে অপরিবাহীর ক্ষেত্রে কি, চারটির বেশি থাকবে, ফ্রি ইলেকট্রন থাকবে না, বিদ্যুৎ প্রবাহিত হবে না, এই জন্য এটা কি অপরিবাহী। তাহলে কেউ যদি বলে যে চারটির বেশি ইলেকট্রন থাকলে কেন তাকে অপরিবাহী বলা হয়, তাহলে এটা আশা করি তুমি বুঝতে পারছো। এবার আসো ভাই তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এখন দেখো ভাইয়া, তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি পড়ছি আমরা বলতো, এক্সাক্ট সর্বশেষ অবস্থায় কয়টা ইলেকট্রন থাকবে বলতো, চারটা ইলেকট্রন। এখন তাহলে আমরা এখানে দেখি, তো ধরো যে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এবার আসো ভাইয়া দ্বিতীয় কক্ষপথ, কয়টি ইলেকট্রন থাকবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে বলতো, চারটি ইলেকট্রন। এই যে আমরা চারটি ইলেকট্রন দিলাম। এখন ভাই কথা হচ্ছে, অর্ধপরিবাহীও তো চাই যে স্থিতিশীলতা অর্জন করতে, প্রত্যেকটা মৌলিক কিন্তু এটা চাই। এখন যদি স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো, তাহলে দেখো তো এই স্থিতিশীলতা অর্জনের জন্য এর কি এই চারটা ইলেকট্রন ত্যাগ করা সহজ, না নতুন করে চারটা ইলেকট্রন গ্রহণ করা সহজ? দুইটাই কিন্তু ভাই সেম প্রসেস। চাইলে সে চারটা ত্যাগও করতে পারে, চাইলে সে চারটা গ্রহণ করতেও পারে। যখন সে চারটা ত্যাগ করবে তখন এর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকবে, তখন কি বিদ্যুৎ প্রবাহিত হবে। যখন সে চারটা গ্রহণ করবে এর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না, তখন কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। যদিও এই তোমার অর্ধপরিবাহী পদার্থগুলা একটু ইয়া করে, সমযোজী বন্ধন গঠন করে আর কি। তারপরে এখন দেখো, যেটা বোঝার ক্ষেত্রে আমি বলতেছি, তাহলে কি করবে, চারটা ত্যাগ করলে কি ফ্রি ইলেকট্রন থাকবে, তখন কি করবে, বিদ্যুৎ প্রবাহিত করবে। আর যখন চারটা ইলেকট্রন গ্রহণ করবে তখন কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না, তখন কি হবে বলতো, কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। এই জন্যই আমরা অর্ধপরিবাহীর সময় বলছিলাম যে এই বিদ্যুৎ পরিবাহিত কি বলতো, পরিবাহী আর অপরিবাহীর মাঝামাঝি। চাইলে সে বিদ্যুৎ প্রবাহিত করে, চাইলে সে করে না। কখন করবে, যখন ত্যাগ করবে ফ্রি ইলেকট্রন থাকবে তখনই বিদ্যুৎ প্রবাহিত করবে, যখন কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না তখন বিদ্যুৎ প্রবাহিত করবে না। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী সংজ্ঞা এবং এই সংজ্ঞাগুলোর ব্যাখ্যা। আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পারছো। এরপরে দেখো ভাইয়া, যেটা আছে তোমার, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা ধরো যে অনেক পলিটেকনিকে মিড টার্মে আসছিল আর কি, এটা ফাইনালের জন্য হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এবার আমরা এই প্রশ্নটাই সলভ করে দেখি। তো প্রশ্নটা কি বলবে, প্রশ্নটা হচ্ছে যে তোমার বলবে যে প্রমাণ করো যে আর ইকুয়াল রো এল বাই এ। কি বলবে বলতো, প্রমাণ করো যে আর ইকুয়াল রো এল বাই এ। এটা হচ্ছে তোমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা তুমি কিভাবে লিখবা, আমি একে একে প্রসেস বলে দিতেছি। আমি ভাই বারবার একই কথাই বলতেছি, লিখতে গেলে যদি বাংলা লিখতে যাই আমি, ক্লাসের টাইম অনেক দীর্ঘ হবে। বাংলা আমার সব সেটাই আছে সাজানো গোছানো। এখন দেখো ভাইয়া মেইন যেটা কথা, তুমি তোমাকে বলবে কি বলতো, বলবে যে প্রমাণ করো যে আর ইকুয়াল রো এল বাই এ। এখন দেখো তাহলে আমরা কিভাবে লিখবো, লিখবা যে আর দ্বারা, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হও, এখানে আর দ্বারা কি বোঝায় বলতো, আর দ্বারা বোঝায় রোধ। কি বোঝায় বলতো, রোধ। এ দ্বারা কি বোঝায় বলতো, এ দ্বারা বোঝায় এখানে ক্ষেত্রফল। কি বোঝায়, ক্ষেত্রফল। এল দ্বারা কি বোঝায় বলতো ভাইয়া, এল দ্বারা বোঝায় এখানে দৈর্ঘ্য। আর রো হচ্ছে কি, রো হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স। রো দ্বারা কি বোঝায়, আপেক্ষিক রেজিস্ট্যান্স। এখন দেখো ভাইয়া, তাহলে এখানে কি, এখানে আমরা যদি বাংলা বলি তাহলে রোধ সমান সমান কি লেখা যায়, আপেক্ষিক রেজিস্ট্যান্স গুণন দৈর্ঘ্য ভাগ হচ্ছে কি ক্ষেত্রফল। এখন তুমি উত্তর কিভাবে লিখবা, ফার্স্ট যে কথাটা লিখবা, যে বলবে যে প্রমাণ করে যে আর ইকুয়াল রো এল বাই এ। তুমি লিখবা কোনো একটি পরিবাহী রোধ নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। কি লিখবে বলতো, কোনো একটি পরিবাহী রোধ নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। এরপর লিখবা এক নম্বর যেটা, পরিবাহীর দৈর্ঘ্য। কি লিখবো বলতো, পরিবাহীর দৈর্ঘ্যের উপর, বা পরিবাহীর দৈর্ঘ্য দিবা, পরিবাহীর দৈর্ঘ্য। এটা দেওয়ার পর তুমি যে বিষয়টা লিখবে, বাংলাটা আমি বলে দিতেছি, তুমি চাইলে ভিডিও আটকাই দিয়েও লিখতে পারো, চাইলে শীট সঙ্গে করে লিখতে পারো, তোমার পার্সোনালিটি। এখন দেখো তাহলে প্রথম টপিক কি বলতো, পরিবাহী রোধ। প্রথমে লিখবে যে কোন একটি পরিবাহীর রোধ নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। এক নম্বর কি, পরিবাহীর দৈর্ঘ্যের উপর। দৈর্ঘ্যের উপর কিভাবে বলবা, লিখবা যে কোনো একটি পরিবাহীর দৈর্ঘ্যের পরিমাণ বৃদ্ধি পেলে এর রোধের পরিমাণও বৃদ্ধি পায়। কি বলছে বলতো, কোনো একটি পরিবাহীর দৈর্ঘ্যের পরিমাণ বৃদ্ধি পেলে এর রোধের পরিমাণ বৃদ্ধি পায়। একটু আগে বোঝাই তোমার, সাপোজ ধরো এইখানে তোমার কি আছে, একটা সুইচ বোর্ড আছে। কি আছে বলতো, সুইচ বোর্ড। তুমি এইখানে একটা ফ্যান লাগাইছো, কি লাগাইছো, ফ্যান লাগাইছো। এখন তুমি কি করবা, জাস্ট এই ফ্যানটাকে খুলবা, এখান থেকে খুইলে কি করবা, এই বা ধরো যে খুইলে এত দূরে আনছো, বা ধরো না খুইলে এখানে আরেকটা ফ্যান আছে, ধরো কি কি বলছে বলতো, এখানে আরেকটা ফ্যান আর এখানে আরেকটা ফ্যান। তো বলতো বোর্ড থেকে কোন ফ্যানটা নিকটে, এই ফ্যানটা নিকটে। তো বিদ্যুৎ তোমার এখান থেকে এখানে যে যাবে, যাওয়ার সময় যে পরিমাণ বাধার সম্মুখীন হবে, এর চেয়ে এই যে তারটা অনেক দূরে না, এই যে বেশি তারে তার চেয়ে কি বেশি বাধার সম্মুখীন হবে। তার মানে আমরা কি বুঝতেছি, যে কোনো একটা পরিবাহীর যে দৈর্ঘ্যের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে কি হবে, এর রোধের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা রোধকে কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা। দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করি বলতো, এল দ্বারা। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু পরিবাহীর দৈর্ঘ্যের পরিমাণ বৃদ্ধি পেলে এর রোধের পরিমাণও বৃদ্ধি পায়, তাহলে এই দুটো সম্পর্ক কিরকম বলতো, সমানুপাতিক সম্পর্ক। কিরকম সম্পর্ক, সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি কি, আর সমানুপাতিক এল। কি লিখতে পারি বলতো ভাইয়া,
আর সমানুপাতিক এল, এটা তুমি 1 নং সমীকরণ দিলা। কি দিলা? 1 নং সমীকরণ। বাকি বাংলা কথাটা উপর তুমি লেখা দিবা। দ্বিতীয় এবার আসো ভাইয়া, যে পরিবাহীর ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ, পরিবাহীর যে প্রস্থচ্ছেদ কি দিছি বলতো আমি? পরিবাহী প্রস্থচ্ছেদ। তাহলে এটা বোঝার আগে তোমাকে একটু যদি সহজ হয়ে বলে দিই, একদম সহজভাবে, সেটা হচ্ছে সাপোজ এটা ধরো একটা পানির মোটর, এখানে যদি তুমি একটা পাইপ লাগাও, তো পাইপ লাগাইছো, লাগাই এখান দিয়ে পানি যাইতেছে। আর একটা ধরো কি করছো, একবার তুমি এরকম একটা পাইপ দিছো, দ্বিতীয়বার তুমি এর চেয়ে আরো মোটা একটা পাইপ দিছো, দিয়ে ধরে এবার তুমি পানি বের করতেছো। এখন বলো তো, এই চিকন পাইপ দিয়ে পানি বের হওয়ার সময় পানির চাপটা বেশি হবে নাকি মোটা দিয়ে? অবশ্যই চিকন দিয়ে বের হওয়ার সময় পানির বাধা বেশি হবে। আর যখন মোটা পাইপ দিয়ে যাবে তখন বাধাটা কম হবে। মূলত এটাই হলো কনসেপ্ট। তো তোমার একটা যখন চিকন তার থাকবে, এই তার দিয়ে বিদ্যুৎ যাওয়ার সময় যে পরিমাণ বাধার সম্মুখীন হবে, সম পরিমাণ বিদ্যুৎ যদি এরকম একটা মোটর তার দিয়ে যাইতে চায়, তাহলে এর চেয়ে অনেক কম পরিমাণ বাধার সম্মুখীন হবে। তার মানে কিভাবে আমরা লিখতে পারি সাজিয়ে গুছিয়ে? এটা হচ্ছে লিখবা, কোনো একটি পরিবাহীর প্রস্থচ্ছেদ বা কোনো একটি পরিবাহীর ক্ষেত্রফলের পরিমাণ বৃদ্ধি পেলে এর রোধের পরিমাণ কি হয়? হ্রাস পায়। তোমার যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে রোধের পরিমাণ কি হবে বলতো ভাইয়া? হ্রাস পাবে। তাহলে আমরা কি লিখতে পারি? সম্পর্কটা কি দেখো তো, ব্যস্তানুপাতিক কেন, একটা আর একটা উল্টা। তাহলে আমরা কি লিখতে পারি? লিখবো যে অতএব আর সমানুপাতিক 1/a। কি লিখতে পারি? আর সমানুপাতিক 1/a। এটা তুমি 2 নং সমীকরণ দাও। এই দ্বারা কি বোঝায় বলতো? ক্ষেত্রফল। এখন দেখো ভাইয়া, আমরা কয়টা সমীকরণ পেলাম? দুইটা। একটা হলো এইটা সমীকরণ, একটা হলো এইটা। এবার এখানে লিখবা যে 1 ও 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ কি পাবো বলতো ভাইয়া? এটা পাও তুমি আর সমানুপাতিক এল ইন্টু 1/a। আমরা সমানুপাতিক এই পাশেগুলো একদিকে লিখলাম আর এই পাশেগুলো একদিকে লিখলাম। এখন দেখো ভাই, এটা কিভাবে লেখা যায়? আর সমানুপাতিক L/a লেখা যায় কেন? এল তো উপরের সংখ্যা, 1 দ্বারা গুণ করলে এলই হয়, লিখলাম। এবার দেখো ভাই, এই সমানুপাতিকটা উঠে যাবে। কি বলতো, যে কোনো প্রমাণের ক্ষেত্রে এটা ভাইয়া সমানুপাতিক অবশ্যই উঠাই দিতে হয়, সমানুপাতিক অনুযায়ী রাখা যায় না, মানে সমানুপাতিকটা রাখা যায় না। তো এখানে আমি সমানুপাতিকটা উঠাই দিব। উঠাই দিয়ে এখানে যে ধ্রুবকটা বসবে, এই ধ্রুবকটা হচ্ছে রো। কি বলতো? রো। এটার নাম কি বললাম আমি বলতো? এটার নাম হচ্ছে তোমার রো। তাহলে রো L/a। কি করলাম আমরা? জাস্ট সমানুপাতিকটা উঠাই দিছি, দিয়ে কি ধ্রুব বসেছি? রো। তাহলে লিখবা যে অতএব আর ইকুয়াল রো, দেখো তো উপরের সংখ্যা না? অবশ্যই উপরের সংখ্যা। লিখতে পারো রো L/a। এখানে তুমি সাইড নোট দিবা ভাইয়া, যে রো হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। কি দিবা বলতো? একটা সাইড নোট দিবা যে রো হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে লিখতে পারি কি আমরা? আর ইকুয়াল রো L/a। তাহলে এটা হচ্ছে কি তোমার ভাইয়া বলতো? এটা হচ্ছে প্রুফ। এটা কিন্তু ভাই একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিসের জন্য বলতো? মিড টার্মে না, কিন্তু মিড টার্ম তো অলরেডি তুমি দিছো। এটা কিসের জন্য বলতো? ফাইনালের জন্য। ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে এটা। তাহলে এখন দেখো ভাই, এতক্ষণ পর্যন্ত আমি কি কি পড়াইলাম? 1 নম্বর যেটা পড়াইলাম, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী কি পড়াইছি আমি? সাধারণ সংখ্যা। দ্বিতীয়ত কি পড়াইছি? পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী কি বলছি? ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সংজ্ঞা এবং এর ব্যাখ্যা। তৃতীয় আমরা কি বললাম? তৃতীয়ত যেটা পড়ছি যে প্রমাণ করো যে আর ইকুয়াল রো L/a। মোস্ট ইম্পর্টেন্ট একটা রচনামূলক আসার মতো একটা প্রশ্ন। এটা আমরা সলভ করে দেখাইলাম। আরেকবার যদি, তাহলে আমি আরেকবার রিপিট করে দেই শর্টকাট। তাহলে প্রথমে কি লিখবা? এটা যখন প্রমাণ করতে বলবে, তুমি তখন লিখবা যে কোনো পরিবাহী রোধ নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। 1 নম্বর কি? পরিবাহী দৈর্ঘ্য। কোনো একটি পরিবাহীর দৈর্ঘ্যের পরিমাণ বৃদ্ধি পেলে এর রোধের পরিমাণ বৃদ্ধি পায়, অতএব আর সমানুপাতিক এল। দ্বিতীয় কি? পরিবাহীর প্রস্থচ্ছেদ। কোনো একটি পরিবাহীর ক্ষেত্রফলের পরিমাণ বৃদ্ধি পেলে এর রোধের পরিমাণ হ্রাস পায়, অতএব আর সমানুপাতিক 1/a। তারপর লিখবো 1 ও 2 নং সমীকরণ হতে পাই আর সমানুপাতিক এল ইন্টু 1/a। এল উপরের সঙ্গে উপরে গেল, সমানুপাতিক উপরে দিয়ে কি বসাবো আমরা? ধ্রুবক বসাবো। ধ্রুবক কি বলতো? এটা রো। এখানে সাইড নোট দিবা যে রো হচ্ছে একটি আপেক্ষিক রোধ। তারপর হচ্ছে কি? রো উপরের সংখ্যা যেহেতু উপরে দাসে দিলাম L/a। তাহলে অতএব আর ইকুয়াল রো L/a। এটা হচ্ছে কি তোমার প্রুফ। এটা কিন্তু ভাই তোমার রচনামূলক আসার মতো একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখন দেখো ভাইয়া, এখন আমরা যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে তোমাদের বেসিক ইলেকট্রিসিটি, যাদের হক পাবলিকেশনের বই আছে, এই বইয়ে তোমাদের উদাহরণ 7। কি বলতো? নতুন বইয়ের উদাহরণ 7টা। উদাহরণ 7 তোমার কি বলছে? বলছে যে 100 মিলিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহী তারের দৈর্ঘ্য কত বলছে বলতো? এখন দেখো যে বিষয়গুলো দিছে এগুলো আমরা জাস্ট এখানে লিখছি। তোমার ক্ষেত্রফল কত বলছে বলতো? 100 মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে। দৈর্ঘ্যের পরিমাণ বলছে যে দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে 100 মিটার। কত মিটার? 100 মিটার। এবং বলছে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স 1.72 ইন্টু 10⁻8 ওহম হলে রেজিস্ট্যান্সের পরিমাণ কত? বলছে কি
একটা সবই দেওয়া আছে, শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে, কি বের করতে বলছে, এই রেজিস্ট্যান্স বের করতে বলছে। এখন দেখো এখানে জাস্ট একটু দিছে, প্যাচ দিয়ে দিছে, সেটা হচ্ছে তোমার ক্ষেত্রফলটা কিসে আছে বলতো, মিলিমিটার স্কোয়ার, কিসে আছে মিলিমিটার স্কোয়ার। এটাকে আমরা কিসে আনবো বলতো, মিটার স্কোয়ার। ক্ষেত্রফলের সময় যদি মিলিমিটার স্কোয়ার থাকে, মিটার স্কোয়ার আনার জন্য উপায় হচ্ছে তোমার এইটাকে 10⁻6 দ্বারা গুণ করা লাগবে। কি করা লাগবে, 10⁻6 দ্বারা গুণ করা লাগবে। তাহলে গুণ করলে এটা কিসে আসছে বলতো, মিটার স্কোয়ার আসলো। তারপর সব ডাটা পাইছি। এখন একদম সিম্পল ম্যাথ এটা। তো তুমি কি জানো বলতো, আর ইকুয়াল রো এল বাই এ, এটা তোমার মুখস্থ, তুমি প্রমাণও দেখছো। তো এখন জাস্ট ভাই কি করবা, শুধুমাত্র মানটা বসাই দাও। 1.72 গুণন 10⁻8 গুণন এল এর মান কত বলতো ভাইয়া, 100। এল এর মান হচ্ছে 100, আর এর মান কত পাইলাম আমরা, 100 গুণন 10⁻6। এটা এখন তুমি ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার আসবে 0.00172 ওহম। কি আসবে বলতো, 0.0172 ওহম। এটাই হচ্ছে তোমার কি ভাইয়া অ্যান্সার। এর মূলত সহজ ম্যাথই আসে। এরপরেও যাদের কোনো বিষয়ে কোনো কনফিউজ থাকে, যদি অধ্যায় 2 এর ভিতরে, কিসের ভিতরে বলতো, এই অধ্যায় 2 এর ভিতরে তোমার যদি যে কোনো বিষয়ে যে কোনো প্রকার কনফিউজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। সর্বোচ্চ চেষ্টা করবো তোমার এই কনফিউজটা দূর করার জন্য পরবর্তী ক্লাসে। তো ভাই আজকের মতো এখানেই শেষ করছি। তো অবশ্যই আরেকবার কথাটা বলি, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো ফ্রিতে সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি ভাইয়া। ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।